আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পরস্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ওয়াকথলনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, পৌরসহ সকল বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকথলনে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকথলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটি জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারণ মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারব। সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখন রাজবাড়ীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজবাড়ীতে যাওয়ার কথা, তো তিনি কি পৌঁছেছেন কিনা জানাবেন, আর সেখানকার আর কি খবর আপনার কাছে আছে সেটি আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রাজবাড়ী থেকে কিছুটা দূরে এটাকে বলা হচ্ছে সাধুর চর, সাধার চর। এই সাধার চরে আসলে মূলত শীতকালীন যে মহড়া, সেই মহড়া ম্যানুভার অনুশীলন বলা হয়। সেই ম্যানুভার অনুশীলনের জন্য এখানে সব কিছু প্রস্তুত করা রয়েছে। অর্থাৎ এই অনুশীলনটা বলা যেতে পারে এটি একটি যুদ্ধক্ষেত্র, এবং শত্রুপক্ষকে এখানে আক্রমণ করা হবে, এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশেষ করে বিমান বাহিনী প্রধান থাকবেন আজকে এখানে, সেনাবাহিনী প্রধান থাকবেন এবং নৌবাহিনী প্রধান, তারা সবাই থাকবেন। এবং আমার পেছনে দেখবেন যে পুরো যুদ্ধক্ষেত্রটি প্রস্তুত রয়েছে, এবং সেই যুদ্ধক্ষেত্রে মূলত এটি শত্রুপক্ষ দেখা যাচ্ছে। লাল পতাকা যেই জায়গাগুলো রয়েছে লাল পতাকা দেয়, সেগুলো শত্রুপক্ষ। এই শত্রুপক্ষের উপরে কিন্তু হামলা চালানো হবে। অর্থাৎ একটি যুদ্ধ যেভাবে মাতৃভূমিকে আক্রমণ করে, ভিন্ন শত্রুরা যখন আক্রমণ করে তখন কি করে তাদেরকে পরাস্ত করতে হয়, কোন কৌশল, রণকৌশল যেটিকে বলা হয়, সেই রণকৌশলে কিন্তু এখানে শত্রুপক্ষকে সাজানো হয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই শত্রুপক্ষের উপর কিন্তু হামলা করা হবে। এই অনুষ্ঠানটি, এই ম্যানুভার অনুশীলনটি ৫৫ পদাতিক ডিভিশনের পরিচালনায় হচ্ছে, এবং এই সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এবং এই শত্রুপক্ষের উপরে হামলার করা হবে। এটি মোটামুটি যুদ্ধের ক্ষেত্রটি প্রস্তুত রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই অনুশীলনটি শুরু করবেন, অর্থাৎ উদ্বোধন করে দেবেন। তিনি ঢাকা থেকে এখানে এসে পৌঁছাবেন হেলিকপ্টার যোগে, এবং তার পৌঁছানোর পরপরই এখানে তাকে সালাম জানানো হবে, অভ্যর্থনা জানানো হবে সেনাপ্রধান, এবং আগেই বলেছে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানরাও আসবেন, এবং তাদেরকে অভ্যর্থনা জানানোর পর এখানে এই যুদ্ধক্ষেত্রটি যে প্রস্তুত করা রয়েছে সেটিতে কিন্তু যুদ্ধের মহড়া অর্থাৎ অনুশীলন, শীতকালীন সেই অনুশীলন কিন্তু শুরু হবে। এটি একটি চর, এখানে লোকালয় নেই, এটি পদ্মার পাড়ে অর্থাৎ পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠে একটি চর, এবং সেই চরটি ধুধু বালুচর, এবং এখানে লোকালয়ও নেই। যেহেতু একটি অনুশীলন, এখানে বিশেষ করে সেনাবাহিনীর যেই অস্ত্রগুলো রয়েছে, যেই গোলা বারুদ রয়েছে, সেকে নিক্ষেপ করা হবে, কামান থেকে গোলা নিক্ষেপ করা হবে, এবং বলা যায় যে এটি একটি রণক্ষেত্রে পরিণত হবে। যেভাবে যুদ্ধক্ষেত্রে মা মাতৃকার জন্য, দেশকে বাঁচানোর জন্য যেই যুদ্ধ করা হয়, সেই যুদ্ধেরই একটি কৌশল প্রতি শীতকালেই এই মহড়াটি অনুষ্ঠিত হয়, এবং এইখানে সেই যুদ্ধক্ষেত্র সাজানো হয়েছে। সেটার জন্য এখানে সেনাবাহিনীর কিন্তু কর্মকর্তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে এই এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে, আপনি হয়তো দেখতেও পাচ্ছেন যে পতাকা
দিয়ে, লাল পতাকা, হলুদ পতাকা দিয়ে চিহ্নিত করা আছে বিপজ্জনক এলাকাগুলো, এবং গোলা বারুদও এখানে যারা মহড়ায় অংশ নেবে সৈনিকরাও প্রস্তুত রয়েছেন, কর্মকর্তারা, অফিসাররাও প্রস্তুত রয়েছেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসার পরে, উদ্বোধনের পরেই সেই মহড়াটি শুরু হবে, এবং এখানে হয়তোবা অনেক বিকট শব্দে যেই সমরাস্ত্রগুলো আছে সেই সমস্ত অস্ত্রগুলো তীব্র শব্দের রণঝংকারে বেজে উঠবে, এবং সেই কারণে এটা একেবারেই লোকালয়ের বাইরে, অনেক দূরে, রাজবাড়ি থেকে প্রায় অনেক দূরে এই পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা এই সাধার চরে নিয়ে আসা হয়েছে। এখানে শুধুমাত্র একেবারে ধুধু বালুচর সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী, এছাড়া আর আশেপাশে কিন্তু কোনো মানুষ অথবা লোকালয় কিন্তু নেই, যার কারণে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধান উপদেষ্টা এসে পৌঁছাবেন এবং তারপরে এই মহড়াটি শুরু হবে। জানছিলাম প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনের খবর। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,83,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। সকালে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে 20শে জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30শে জুন পর্যন্ত। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও তিনি জানান। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জন। সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছরের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। রাজনৈতিক তর্ক বিতর্কের আড়ালে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাটের বিষয়টি ঢাকা পড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশান কার্যালয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। আর যেহেতু আপনার এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে রাজনৈতিক দুর্নীতি, চরম অনিয়ম দুর্নীতির উদাহরণ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে রাজনৈতিক দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চুক্তি ও বরাদ্দের স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়েছে। নীল নকশার প্রভাব। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নীল নকশার বিদ্যুৎ উৎপাদনের নতুন যাত্রা যোগ করেছে, নতুন মাত্রা যোগ করেছে। মাইলিশ সহ 475 প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে 22 দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার সহ 31 জেলেকে আটক করেছে নৌবাহিনী। সকালে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলা পুলিশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকির আহমেদ জানান, গত 16 অক্টোবর আটককৃত ভারতীয় জেলেদের দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও 64 ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচলে উপযোগী করে আগামী 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এ পর্যন্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে থাকবে। এদিকে ভারতের জেলে হেফাজতে থাকা বাংলাদেশের 90 জন জেলে দীর্ঘদিন আটক রয়েছে। এই বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশি জেলেদেরকেও একই সময় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানায়, কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। কিন্তু বিপ্লবের পরবর্তী কোটার যৌক্তিক সংস্কার তো হয়নি, বরং একটি অযৌক্তিক অবৈধ কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেখে 2024-25 সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক এবং কর্মকর্তাদের ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 1% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত হয়। মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে আজ সকাল 9:50 পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেওয়ায় সকাল 10টায় প্রশাসন ভবনে তালা দেয় আন্দোলনকারীরা। প্রশাসন ভবনের ভেতরে রয়েছেন কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি 2 জন উপাচার্য। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। চিন্ময় দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আইনজীবীরা জানান, আদালতে রাষ্ট্রপক্ষ চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের 11 জন আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। আদালত শুনানি শেষে চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। এ সময় চিন্ময় দাসকে আদালতে নেওয়া হয়নি। তারপরও সকাল থেকে আদালতের সব গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশসহ বিভিন্ন বাহিনী। এর আগে গত 12 ডিসেম্বর ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ আসামি চিন্ময় দাসের পক্ষে জামিনের শুনানি করেন। আইনজীবীর কোনো ওকালতনামা না থাকায় আদালত তার আবেদন নামঞ্জুর করেন। শীতের খবর জানতে এখন যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, এখনো কি কুয়াশা আছে? শীতে জনজীবনের কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। শাওন, গত 2 দিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এখনো কুয়াশা বিরাজ করছে এবং হিমেল হাওয়া। বিশেষ করে আপনি জেনে থাকবেন যে আজকে তাপমাত্রা বিরাজ করছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আপনার আজকে কিন্তু আপনার বাতাসের গতিবেগ অর্থাৎ ঘন্টায় 5 কিলোমিটার। এই যে আপনার হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে কিন্তু দিনাজপুরে শীতের তীব্রতা সবসময় বেশি থাকে। আমি দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই আবহাওয়া আরও আপনার আগামী 2 দিন বিরাজ করবে, তারপর হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে। তবে তিনি আরও একটি কথা বলেছেন যে এই আপনার জানুয়ারি মাসে 5 থেকে 6 বার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ঘন কুয়াশা এবং পড়েছে, বিশেষ করে সকালে তারা কাজকর্মে যেতে পারছে না। আর আপনার যারা কৃষি শ্রমিক রয়েছেন তারা কিন্তু আপনার ফসলের কাজ করতে আপনার অনেকটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আপনি জেনে থাকবেন যে দিনাজপুর একটি কৃষি প্রধান এলাকা। এখানে যে শাকসবজিগুলো উৎপাদন হয়ে থাকে, এই সমস্ত কিন্তু উৎপাদনের যে সমস্ত কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু কৃষি শ্রমিকরা করে থাকেন। কিন্তু কৃষি শ্রমিকরা কাজে যেতে পারছেন না। সবকিছু মিলিয়ে এখানে আপনার শীতের তীব্রতা অনেক বেশি এবং আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তো আমার কাছে এই ছিল দিনাজপুরের শীতের সর্বশেষ সংবাদ। শাওন, জানছিলাম শীতের খবর। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি মিথ্যা মামলায় যারা কারাগারে আছেন তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দাবি করে বলেন,
মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভালো কাজ হবে। অনেকে এখনও ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা মাতার ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন তিনি। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও একটি শহর দখল করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রেডিও ফ্রি এশিয়ার। দখলকৃত ওই শহরের নাম গাওয়া। শহরটি রাখাইন রাজ্যের দক্ষিণ উপকূলে অবস্থিত। এছাড়া এটি দক্ষিণের জনপদের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। গাওয়া শহর ইরাবতী নদীর বদ্বীপের একটি প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। গাওয়া দখলের মাধ্যমে এ নিয়ে রাখাইন রাজ্যের 14টি শহর আরাকান আর্মির দখলে গেল। রাজ্যটিতে 17টি শহর রয়েছে, ফলে আর মাত্র 3টি শহর দখলে নিলে পররাজ্য আরাকান আর্মির দখলে চলে যাবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।